গোটা সাঁওতালটি তুমি পরীক্ষা করো, সবার এই অবস্থাটাই আছে। আমি টাকার জন্য পড়াইনি। কোনো টিচার তো বলছে না কি ছিল না ছিল রায় আছে আরাম গয়ারাম। এটা কি কারো অপমান করা হয়েছে? যদি একজন কেউ আসে তাকে নিয়ে আমি গোটা বছর পড়াবো, এই যে 10টা মানে 10টা, আমি অন্য টিচার মতো সেই জন্য করাইনি। আজ পর্যন্ত আমার খুব এমনি হয় না যে 1 সেকেন্ড দেরি হয়েছে, তাহলে সেই ফলনটা গেল কোথায়? এইটা হচ্ছে ইংরেজির অবস্থা। প্রথম গল্প, নিজেদের মধ্যে কেউ কোনো গল্প করো না, যা করার থাকবে সেটা আমার সঙ্গে করবে। আজকের আমাদের এই যে গার্জেন মিটিংটা রাখা হয়েছে, সেই গার্জেন মিটিংটা এখন শুরু করা হয়েছে। গার্জেন মিটিংটা ছিল কটার থেকে? 10টার থেকে। এখন শুরু হচ্ছে কটার থেকে? এখন কটা বাজছে? 10:22, মানে আমরা 22 মিনিট লেটে আছি। কিন্তু এইটা আমাদের ত্রুটির জন্য আমরা লেটে নাই, যে আমরা আসিনি। এটা কি হয়েছে না, গোটা পরিস্থিতির উপরে এটা নির্ভর করে লেটটা হয়েছে। পরের বার থেকে কি করা হবে, যটার সময় আমাদের ক্লাস হয় ঠিক তটাই শুরু হয় না। এখানে 20 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, বেশিরভাগ জনের একদিন বা দুদিন আসা হয়েছে। একদিনও এমনি হয়েছে যে ক্লাস 1 সেকেন্ড লেটে হয়েছে বলে হয় নাই। এইটা আমার ট্রেডিশন আছে। 2009 সাল থেকে আমি ছিলা পড়াই আসছি। এখানে যতজনকে দেখছো ইয়াদ মতন ছিল, আমি 9 সাল থেকে পড়াই আসছি। কিন্তু তখন আমি স্কুলের পড়া কবু কাউকে পড়াইনি, স্কুলের আর কলেজের। তখন শুধু আমি পড়াতে কিসের, যে কি করতে গেলে গ্রামের ছেলেমেয়েরা বা আশেপাশের ছেলেমেয়েরা চাকরির পরীক্ষায় পাস করবে। ইয়াদেরকে যতজনকে আপনারা দেখছেন তারা সবাই আমার কাছে চাকরির পড়া পড়েছে, স্কুল কলেজেরও কিছু কিছু হেল্প নিয়েছে। ওদেরকে জিজ্ঞেস করে আপনারা দেখতে পারেন। আজ পর্যন্ত আমার খুব এমনি হয় না যে 1 সেকেন্ড দেরি হয়েছে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত। কেন হয় নাই না, একজন টিচারের আচরণ নির্ভর করে যে ওয়ার আচরণটা দেখে স্টুডেন্টরা ইন্সপায়ার হবে। টিচার যদি আসে বলে 10টার সময় শুরু হবে, আর আইলো 10:30টায়, তো এমনি আমরা সমাজে দেখি সব জায়গায় এইটাই চলে। কর সময় মিটিং হবে কোয়াদে 12টায়, তখন বলবে যে 10টার সময় সবাই আসবেন। মানে সবাই জানে যে 2 ঘন্টা তো লেট হবে। কে এটা ভারত বটে, কোনো আমেরিকা তো লয় যে 10টা মানে 10টা, কোনো চীন তো লয় যে 10টা মানে 10টা। তাহলে কি করা হবে, যদি নিজের সন্তানকে উন্নত মানের করতে হয় তাহলে গুরুকে, টিচারকে, মা বাবাকে সবার থেকে আগে নিজের আচরণের পরিবর্তন করতে হবে। বইটই কি পড়া আছে, ওইটা কে কত শিখছে কে কত নাই, এইটার উপর আমাদের জীবন নির্ভর করে নাই। আমাদের জীবনটা নির্ভর করে মা বাবা, গুরু, আশেপাশের পরিবেশ কেমন আচরণ স্টুডেন্টকে শিখাচ্ছে। যাই হোক, তো এই যে স্টুডেন্টগুলো আছে ইয়ারা সবাই কলেজ পাস করছে বেশিরভাগ জন, আর তারা চাকরির প্রিপারেশন লিছে। তো আমরা যে 2009 সাল থেকে পড়ায় আসছি, আমি এই অনুভবটা করেছি যে স্কুল কলেজ সব পেরায় নিয়ে আমার কাছে স্টুডেন্টরা আসে, কিন্তু তারা কলেজ পেরার পরেও 8-এর জিনিস করতে জানে নাই, 7-এর জিনিস করতে জানে নাই। মাধ্যমিক পাস করেছে, ভালো নম্বরে পাস করেছে, এইচএস পাস করেছে, ভালো নম্বরে পাস করেছে, কিন্তু এইচএসের জিনিস করতে জানে নাই, মাধ্যমিকের জিনিস করতে জানে নাই, এমনকি 7-এরও জিনিস করতে জানে নাই। তাইলে এমন হলো কি করে যে স্কুলেও পাস করে গেল, কলেজেও পাস করে গেল, আর ও কিছুই জানে নাই? তো এইটা আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাটার মধ্যে বিড়ম্বনা আছে। আমাদের এইখানটুকুটাই লয়, গোটা ভারতে সব স্টুডেন্টকে আপনি পরীক্ষা করে দেখবেন, খুব কম পরিমাণে স্টুডেন্ট আছে যারা সত্যিকারে টেনে পড়া, টেনে জিনিস জানে, এমনি খুব কম আছে। যাই হোক, ওইটার পেছনে কার দোষ, ওই দিকে আমাদের দৃষ্টিপাত করে কোনো লাভ নাই। ওইখানে যে আছে ওইটাকে সংশোধন করার উপায় কি, সেই উপায়টা আমাদেরকে খুঁজতে হবে। আর সেই উপায়টা খুঁজবার জন্য আজকের এই গার্জেন মিটিংটা রাখা হয়েছে, যাতে আজ থেকে 6-7 মাস পর যখন হবে, অক্টোবর মাসে যাদের টেস্ট পরীক্ষা হবে, তখন যেমন আমার উপর সব দোষটা না আসে যে আগে অন্য জায়গায় যে টিউশনগুলোয় পড়ছিল ওইটা ছাড়াই আমি এখানে ঢোকাই ভুল করেছি বলে আমার ছেলেটার খারাপ রেজাল্টটা হইল, এই দোষটা যাতে আমার উপর না আসে। আর ওইটা সমাধান কি হতে পারে, যে ওরা যে এত কমজোর অবস্থায় আছে সেইটার সমাধান কি হতে পারে, সেইটা নিয়ে আজকের গার্জেন মিটিংটা হবে। এইখানে কারো কোনো লজ্জা, শঙ্কা, ভয়, মান, অপমান, নিন্দা, স্তুতির কিছু আসে যায়নি। এখানে আপনারা নিজের প্রাণ খুলে
নিজের বক্তব্য রাখতে পারেন, আর স্টুডেন্টরাও রাখতে পারে। চলে আসুন, প্রাণ খুলে নিজের কথা আজ ব্যক্ত করবেন। আজ আমাদের যে মিটিংটা হবে সেটা মাত্র 30 থেকে 40 মিনিট হবে। যা যেটা বলার সেটা বলবেন। আগে আমাদের বলাটা বলছি। এই যে স্টুডেন্টগুলো আছে, এই স্টুডেন্টগুলো কিসের এখন প্রিপারেশন নিচ্ছে? চাকরির প্রিপারেশন নিচ্ছে। ওরাও একদিন এমনিভাবে আমার কাছে এসেছিল যে দাদা আমরা তো এবার পেরাই গেলি, আমরা কি অন্য লোকের মতন চাকরি পাবো? তখন আমি একটাই কথা বলতি, হ্যাঁ একদম পাবে, কিন্তু তার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে। কিসের যুদ্ধ? পড়াশোনার যুদ্ধ করতে হবে। তো আর বলছে আমাদের কাছে তো কোনো হাতিয়ার নাই, হাতিয়ারটা কে দিবে? আমাদের মতন যারা টিচার আছে তারা দিবে। ইয়াদের মধ্যে কিছুজন আছে যারা সেই যুদ্ধে এই জায়গাটাই ওরাও ছিল। একদিন ওরাও মাধ্যমিক পাস করতে গেলছে, কিছুই জানে নাই, কিন্তু মাধ্যমিক পাস হয়েছে। এইখান থেকে ওইখানে ওরা পৌঁছিল কী করে? তার জন্য ওরা নিজেরা পরিশ্রম করেছে। এখানের মধ্যে এমনি স্টুডেন্ট আছে যারা এখন, কিছু স্টুডেন্ট আছে যারা বাইরে চাকরি করছে। ওটা জানা কাকি গ্রামের আছে, তারা জানে কে বাইরে চাকরি করছে। নাম কারু বলা উচিত নয়। সে চাকরি করছে মানে আমার জন্য চাকরি করছে এমন নয়। আমার দেখানো পথে ও নিজের আপ্রাণ চেষ্টা করেছে, মা বাবাই চেষ্টা করেছে, সেই চেষ্টাটার ফল ও পাইছে। ঠিক এইখানে এমনিও স্টুডেন্ট আছে যে চাকরি দেখাই নিয়েছে জগৎকে, আর ওইটা আর পোষাইল না, আর ভালো লাগছে না, অন্য চাকরি করবে, ওই চাকরিটা ছাড়িয়ে দিল। তার মানে কি ওর চাকরি লাগাবার অকাদ আছে। মূল বক্তব্য হলো এমনি ইয়ারাও একদিন খুব ভালো ভালো জায়গায় পৌঁছিবে। তার জন্য সুস্থ পরিবেশের দরকার, মা বাবার গাইডের দরকার, ভালো টিচার গুরুর সান্নিধ্যের দরকার আছে। এইবার আমরা যেটা বলতে চাই সেটা হলো এইটা, ইয়ারা আমার কাছে 2 দিন বা 3 দিন আসিয়েছে, তাদেরকে আমিও তো অবজার্ভ করছি, পরীক্ষা করছি। সেটাতে আমি যেটা বুঝেছি সেটা হলো যে এইখানে যতজন স্টুডেন্ট আসছে তাদের মধ্যে বেশিরভাগ কি বলবো, প্রায় সবাই অঙ্কের দৃষ্টিতে অত্যন্ত দুর্বল অবস্থায় আছে, আর ইংলিশের দৃষ্টিতে অত্যন্ত দুর্বল অবস্থায় আছে বেশিরভাগ স্টুডেন্ট। তার জন্যে ওই স্টুডেন্টগুলার মোটেও দায় নাই। এটা আমি মনে করি না যে ওদের দোষ আছে বলে, সেটা আমার ধারণা। সেটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, কিন্তু আমি কেন এমনি মতবাদ রাখছি যে ওদের দোষ নাই? টিচাররাও তো বলবে ওদেরকে পড়াই, ওরা পড়া নাই। মা বাবাই বলবে আমি ইংলিশের জন্য ছোটোর থেকে আলাদা করে একটা টিউশন দিয়েছি, কেন শিখবে নাই? অন্য ছেলে শিখছে, কেন শিখবে নাই? তাহলে ইয়ারই দোষ। আমি সেটা মনে করি নাই। কেন মনে করি নাই? তার পিছনে কারণ আছে। আমিও ছোটোর থেকে ওইগুলাই পড়ে আসছি, ওই স্কুলগুলাতেই। আমি যখন 7-এ পড়তি তখন আমিও অঙ্কে পাইছিলি 0। এইবার আজকে আমাকে গোটা সাঁওতালটির লোক যে চিনে, ওই স্টুডেন্টগুলো যারা চিনে তারা জানে যে অঙ্ক মানে কালিদা। যে কোথাও কেউ যাকে শিখাইতে লাগবে অঙ্ক, তাকে কালিদাই শিখাবে। কি করে আমি এখানে পৌঁছিলে? আমিও তো একজন বটি 0 পাওয়া ছিল ন। আমি যখন 7-এ 0 পাইছিলি তখন আমি নিজেকে দেখলি যে আমি কেন পাচ্ছি না। আমার 1 2 3 4 5 6 এগুলো শিখাই নেই কে? তো 7-এর জিনিসটা আমাকে যদি সব থেকে স্পেশালিস্ট কোনো গুরুয়ে শিখায় তা আমি ধরতে লাগবো। বোঝা গেল যে ছেলে চলতে জানে নাই, তাকে যদি কেউ বলে রশির উপরে সার্কাস করো, সে পারবে নাই। কিন্তু যদি ওকে চলতে শেখানো হয়, ভুঁইয়ে দৌড়তে শেখানো হয়, তারপরে রশিতে ট্রেনিং করা হয়, তো সে পারবে। মানে হঠাৎ করে যদি কাউকে 7-এর জিনিস করানো হয় বা 10-এর জিনিস করানো হয়, সে সেটা পারবে নাই। কেন? নিজ দিকটা ফাঁকা আছে। ওইটার থেকে উপর উঠাবার উপায় কি? ইয়াদের কাছে তো মাত্র 6-7টা মাস আছে। সেটা থেকে উঠাবার উপায় যেটা আছে সেটা আমি একটু পরে বলছি। আগে আপনারা নিজেরা দেখুন যে আমাদের সন্তান সন্ততিদের বাস্তবিক চিত্র ছবিটা কি। এখানে কাউকে অপমান করা হয়নি। কেউ যদি মনে করো যে আমি নিজের বাস্তবিক ছবি কাছে আনতে চাই নাই, সে একদম পরীক্ষা আজকে দিও না। সে শান্ত থাকো, যাতে সমাজ জানে যে হয়তো দমে ভালো জানে, ইচ্ছা করে পরীক্ষা দিচ্ছে নাই। কিন্তু যদি তোমার রোগ তুমি গুছাইতে চাও, তাহলে আগে তোমাকে ডায়াগনোজ করতে হবে যে তোমার কোন রোগটায় তুমি আক্রান্ত আছো। কতজন প্রস্তুত আছো এই পরীক্ষাটা দিতে? হাত তুলতে পারো? এতজন? তার মানে বেশিরভাগ জন। কেউ কারো ডরে মরিও না। এই বাবা গার্জেনকে ডাকে, হাত নিচে করো, গার্জেনকে ডাকে আমাদেরকে অপমান করছে। গার্জেনও মনে করবেন না এইটা সবার কাছে আসেনি, আমাদেরকে অপমান করলো। কাউকে অপমান করা হয়নি। এইটা আপনার সন্তান সন্ততিদের বাস্তবিক রোগটাকে নির্ণয় করার
একটা প্রসেস করা হয়েছে। হলো, তোমরা তাহলে নিজে নিজে দায়িত্বে চলে যাও। এইটা কোন ক্লাসের বই বলো দেখি? ক্লাস 7-এর বই। এইখানে সবাই 7 পাস করে বসে আছি আমরা। একটা 7-এর জিনিস দেওয়া যাচ্ছে, তোমরা সেটা করবার চেষ্টা করবে। নাই পারবে, মান অপমান সম্মানের কোনো ঘটনা নাই। এইটা তুমি যে পাচ্ছ নাই, তাও তোমাকে আমি কি করে উপরে আনবো সেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো। এরপরে লেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর write a letter to your friend describing your experience in the zoo. Write a letter to your friend describing your experience in the zoo during puja vacation. Write a letter to your friend describing your experience in the zoo during puja ভেকেশন। এই যে প্যারাগ্রাফ জিনিসটা লেখানো হয়েছে, লেটারটা, এইটা কে কে সঠিক লিখতে পারবে? হাত তুলো দেখি। আর পারবে মানে লিখে দেখাতে হবে। কে কে পারবে? আচ্ছা, কে কে পারবে না হাত তুলো দেখি। লজ্জার কোনো সিস্টেম নেই। হলো, তাইলে এইটা হচ্ছে ইংরেজির অবস্থা। কাদের? যারা 9-10-এ পড়ে। তাহলে 5, 6, 7, 8, 9-এ যারা পড়ে তাদের অবস্থা কি হবে সেটা একবার আমাদেরকে নিজেদেরকে ভাবা দরকার। এটা কি কারো অপমান করা হয়েছে? অপমান করা হয় নাই। এইটা যদি তোমার জানাই না তাকে রোগ দিয়ে হচ্ছে, তাহলে ওষুধ কি দিব আমি? তাহলে কি হলো, এইটা মনে হচ্ছে যে এইখানে আমার ছেলেটাই পাচ্ছে না শুধু। নো, ইটস রং। গোটা সাঁওতালটি তুমি পরীক্ষা করো, সবার এই অবস্থাটাই আছে। কেন? এখানে কোনো একটা স্কুল, একটি গ্রামের ছেলে নেই, সব স্কুলের ছেলে মেয়েরা এখানে আছে। পরীক্ষা করুন, সবার এই অবস্থা। তো স্কুলে তো 70,000 টাকা দিয়ে দিয়ে সরকারের টিচার রেখেছে ইংলিশের একটা করে বা 10টা করে 5টা করে। গার্জেনে 500 টাকা দিয়ে বা 300 টাকা দিয়ে 1 থেকে ইংরেজির জন্য পার্টিকুলার একটা আরও টিচার রেখেছে। তাকে তো পয়সা দিতে কোনো কম করে নেই গার্জেনে। তাইলে আমার ছেলে মেয়েরা শিখল নাই কেন? এই দায়িত্বটা কে নেবে? সে দায়িত্বটা নেবে কি স্টুডেন্টগুলাই? যদি এমনি হয় যে স্টুডেন্টদের দোষ, তাহলে সব স্কুলে সব স্টুডেন্টগুলাই শিখেই নেই। তাহলে যদি শিখে নাই, তাহলে টিচাররা নিজেদের গার্জেনদেরকে ডাকে নাই কেন যে আমরা হারিয়ে গেছি বাবা, আপনার ছেলেটা শিখছে না? এই কথাটা আপনাদেরকে কটা টিচারও কবার বলেছে। আপনার জবাব জিজ্ঞেস করেছে কেমন পড়াশোনা করে, খুব ভালো খুব ভালো, কিন্তু একটু খেলাধুলা একটু বেশি মন তো, হয়ে যাবে। এটা করে কি হলো, যখন অবস্থা আপনারা দেখছেন, এই ছেলেগুলাই তো একদিন চাকরির জন্য যুদ্ধ করবে। তখন ওদের কাছে না অস্ত্র আছে না শস্ত্র আছে, শুধু যুদ্ধক্ষেত্র রাখা আছে। সে কি হবে? মরবে, মারি খাবে, আর শেষ হবে। এইটার থেকে উপরে উঠাবার একটা উপায়, সেই উপায়টা হলো যে আমি পথ দেখাইতে পারবো, কিন্তু 1 থেকে 9 পর্যন্ত যেটা শিখে নাই সেইটা আমি 6 মাসে শিখাইতে পারবো না। হ্যাঁ, এই মাধ্যমিক পরীক্ষাটা ওর কী করলে পাস হবে সে পথটা আমি দেখাইতে পারবো। এবার যদি চলে তো পারবে, যদি না চলে তো নাই পারবে। তার জন্য আমরা সুযোগ একটি লাইন লিখে রেখেছি, আমাদের ট্যাগ লাইন কি, যদি ফেল করে বাবা আমার দায়িত্ব নাই, যে টাকাটা নিব, গোটা টাকাটা ঘুরাই দিব। এমনি টিচার আজ তো কবু দেখেছেন জীবনে? তাহলে আমাদের উদ্দেশ্য এটা লয় যে টাকা কামাইতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গল্প না, আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজকে দেখাইতে হবে যে আমাদের দেশের অবস্থাটা কি চলছে, আপনার ছেলে মেয়ের বাস্তবিক অসুবিধাটা কোথায়। আর আজকে আপনাদেরকে বলছি, ছেলেকে বুঝাবার বিভিন্ন ধরনের প্রসেস আছে। এই যে পারলন এবার ঘরে যায় না দুর্মুখা দিতে শুরু করলি, ইটস রং। ওদের এখন যে বয়সটা চলছে সেই বয়স ওদের এক একটা শব্দ ওদের হৃদয়কে ছিন্ন ভিন্ন করতে পারে। সেই জন্যে সহ্য করতে হবে মা বাবাকে, আর কি করলে উপর উঠবে সেইটা করতে হবে। বুঝা গেল? কেউ নিজের ছেলে মেয়েকে যায় ঘরে বকবেন নাই যে আমাদের অপমান করে দিলিস, এতদিনে টাকা ব্যর্থ গেল, তোকে কাপ প্লেট ধোবার কাজে লাগান দিব। এই শব্দগুলো ওদের হৃদয়কে বিদীর্ণ করে দিবে। এই শব্দ ইউজ করা যাবে নাই। তাহলে এটা থেকে উপর আনার উপায় কি? এর থেকে আনার উপায় হলো যে প্রসেসটা আমি জানি সেটা আমি ইউজ করব। যদি আপনাদের মনে হয় আরও স্পেশাল ওদেরকে কোনো টিচারের কাছে নিয়ে যাওয়া দরকার, নিয়ে যেতে পারেন, কিন্তু আমার যতটা সামর্থ্য সেটা আমি ইউজ করব। এইবারে যদি কেউ আমাকে এবার বলে
যে তাইলে একই দিনে আমাকে 9 বছরের খামতি পূর্ণ করতে হবে, আমি লাইরবো, আমার সামর্থ্য নেই। বুঝা গেল? মানে মূল গল্প কি হলো, এটা শুধু আপনার ছেলে মেয়ের অবস্থা নয়, ওটা সাঁওতাল দিয়ে আপনি করে দেখুন। এই হলো ইংরেজির অবস্থা। এইবার আসছে অঙ্কের অবস্থা। চলো অঙ্ক একটা লেখো। কেউ ডরায় না, তোমাদের গার্জেন খুব সচেতন, তোমাদের গার্জেন তোমাদেরকে নাইম বকিবে। আর এটা তোমাদের শুধু নয়, গোটা ভারতের সব স্টুডেন্টের এইটাই চলছে, তো কি করবে? চলো লেখো। কমলবাবু তার অবসর গ্রহণের সময়ে, কমলবাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন কমলবাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে, তিনি 1,96,150 196150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখো তিনি কাকে কত টাকা দিলেন। হ্যাঁ, কমলবাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন। তার মানে কি বুঝাচ্ছে? শুনেও লেখা যাচ্ছে না, অন্য জিনিস তো আমি কি বলবো, এটা 10-এর স্টুডেন্টের অবস্থা করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখো তিনি কাকে কত টাকা দিলেন। এই অঙ্কটা কে কে পারবে? হাত তুলো দেখি। ডরার কোনো সিস্টেম নাই, এটা ক্লাস 7-এর অঙ্ক বটে, 9-10-এর অঙ্ক লয়, 8-এরও লয়, 7-এর অঙ্ক বটে। বলো কে পারবে? কেউ পারবে? নাই পারবে। হলো তো এই হচ্ছে অবস্থা। তাইলে আমি টেনে উঠাই ওই জিনিসটা করাবো কি করে? টেনের জিনিসটা নিচের সিঁড়িগুলো না উঠলে কি উপরে সিঁড়ি উঠা যায়? উঠা যায় না। কিন্তু তাইলে কি ফেল করবে? নাই ফেল করবে। কেন? ইয়ার আগে লাখ লাখ ছিলা রোজ পাস করছে, তেমনি ওরাও পাস করবে, কিন্তু কত নম্বর পায়? এতটা নম্বর পায় দুনিয়ায় কি হবে? বসে থাকবে, যেমন লাখ লাখ লোক বসে আছে তেমনি ও বসে থাকবে। তো এই হচ্ছে অবস্থা। মূল বক্তব্য হলো আমাদের যেটা, কাউকে এখানে অপমান করা হয় নাই। এই রোগটা আমি অন্য টিচারের মতো লুকায় রাখতে পারবো, কিন্তু লুকায় রাখবো নাই আমি। কেন? আমি টাকার জন্য পড়াই নেই। আমার যদি আজকে কোচিং সেন্টার বন্ধ হয়ে যাক, আমার কিছু আসে যায়নি। কেন? এই ছবিটা দেখাবার জন্য কোচিং সেন্টারটা খোলাই হয়েছে। এই কোচিং সেন্টার যদি টাকা কামাবার জন্য খোলা হতো, তাহলে আমাকে তো এই যে ডিএভি স্কুলটা আছে, নার্সারিতে পড়ে 5,000 টাকা দিব ঠাকুর তোমাকে, আমার দুটা ছেলেকে মোট 8 ঘন্টা তোমাকে দেখাই দিতেই হবে। আমি বলি জোড়হাত তোমাকে আমি নাইন দেখাইতে পারবো। কেন? একজনাকে আমি দমে ভালো তৈরি করলি, আর 200 জন ঘুরে বললো মানে রেঙ্গা ভাদরিয়া হয়ে, ওটা আমি নাই করবো। আমার টাকা দরকারই নেই অমনি। হলো তাহলে গোটা সমাজটা যদি ভালো না হয়, তাহলে একজনা দমে বড় IAS অফিসার হলো, আর বাকিগুলো সবাই রেস্কা চালাই ঘুরে বলছে, দেশটার দমে কল্যাণ হবে? তো একজনের আমি 5,000 টাকা নিয়ে কি করব? এইগুলাকে আমাকে জাগাতে হবে।
ওগুলাকে জাগাবার অবস্থা করার জন্য এটা করা হয়েছে। যদি আপনারা মনে করেন যে আমাদের সন্তান, আপনাদের সন্তানদের ছবি আপনাদের কাছে চলে এসেছে, তো তাইলে আপনারা কি মনে করেন যে এটা কার দোষ? এই চলে আসো, যার যেটা মনে হয় যে স্টুডেন্টরা যে এমনি অবস্থায় আছে সেটার জন্য আপনি কাকে দায়ী মনে করেন। বেশিরভাগ লোক বলবে যে ছেলেটাই পড়ে নাই, কিন্তু এমনিটা লয়। বাস্তবিকতা হচ্ছে যে গার্জেনরাও এই দায়িত্বটা নিতে পারে নাই কোনো কারণে। নিজের এবারে 150 টাকা 200 টাকা হাজিরি কাজ করবে, না টিচারের সঙ্গে গল্প করতে যাবে, না ছেলেটা কী পড়ছে সেটাও দেখতে জানেই বা কত। এই এমনি পরিস্থিতি আছে। তাহলে মূল বক্তব্য হলো কি, এটার জন্য স্টুডেন্টরা দায়ী লয়, এইটার জন্য দায়ী গোটা শিক্ষা ব্যবস্থাটা আমাদের কেমনভাবে চুরমার হয়ে আছে সেইটা। তারপরে দায়ী হচ্ছে যে ওরা প্রতিদিন যে স্কুল যেছে, প্রাইভেটে ক ঘন্টা থাকেও 1.5 ঘন্টা করে, সপ্তাহে 3 দিন, তো 2 ঘন্টা করে ধরছি কত 3 দিন, তো 6 ঘন্টা থাকে। আর স্কুলে যে 12 মাস থাকছে, তাহলে স্কুলেও শিখছে নাই, প্রাইভেটেও শিখছে নাই, 9 বছর কাটিয়ে গেল। তাহলে আমরা ওই বোধটা জাগাই নেই কেন? বা স্টুডেন্টরা নিজেরা টিচারটা খোঁজ করে নাই কেন যে হ্যাঁ টিচার আপনার কাছে যে আমি রোজ আসছি আর মাসে মাসে 500 করে টাকা দিচ্ছি, তো আপনি আমাকে এই লেখাটা দেখান, শিখান এমনি করে। টিচাররাও স্টুডেন্টরা বলে নাই কেন না, আমাদের স্টুডেন্টদেরকে আমরা শিখাচ্ছি টিচারদের সঙ্গে মুখ লাগাইতে নাই। তো ওরা বুঝে গেল যে টিচারদের সঙ্গে রাইয়াই কাড়িতে নাই, বুঝে গেল। ঢের ভক্ত, পিতৃভক্ত, গুরু ভক্ত, টিচারের সঙ্গে কী করে মুখ লাগাবে? তো প্রত্যেকটা টিচার স্টুডেন্টকে এটা বলা হয়েছে, তুমি অন্য টিচারের সঙ্গে কী করেছো আমি জানি না, আমার সঙ্গে তোমাকে মুখ লাগাইতেই হবে। তুমি যে 200 টাকাটা দিচ্ছ সেটা তোমাকে ওসুল করতে হবে। তুমি আসবে আর প্রত্যেকটা শব্দ শুধাবে যে দাদা আমাকে এইটা বলে দাও, এইটা বলে দাও, এইটা এমনি কেনে, ওইটা অমনি কেনে, এটা তোমাকে করতে হবে, এটা তোমার অধিকার বটে। আর প্রতিদিন তোমাকে স্কুলে যেতে হবে। আর ওই যে টিচারটা আসবেন যাকে তোমার মা বাবাই যে ট্যাক্সের টাকা দিচ্ছে, সেই টাকাটা তো বেতনটা পাচ্ছে, ওকে সরকারের বাস্তবে টাকাটা দেই নাই। এই যে মানুষগুলো পরিশ্রম করছে, সাবান কিনছে, তেল কিনছে, সেটা ট্যাক্স কাটাচ্ছে, সেই টাকাটা প্রত্যেকটা চাকরির কাছে যাচ্ছে। তাহলে ওইটা তো তোমাদের অধিকার। টিচারকে যাই তুমি বলবে, কিন্তু বিনম্রভাবে বলবে, ঝুঁকিয়ে বলবে, ও একটা গুরু বটে। কি বলবে যে স্যার আমাকে এই জিনিসটা বলে দেন, প্রতিটা অঙ্ক যেটাই তোমার অসুবিধা আছে সেটা শিখান, ইংলিশ আমাকে এটা শিখান, বাংলা, ইতিহাস, ভূগোল সব আমাকে শিখান। গার্জেনদের দায়িত্ব এটা যে আপনাদেরকে প্রতিদিন স্কুলে স্টুডেন্টদেরকে পাঠাতে হবে, নাহলে টিচারটি পড়াবে কে কী করে? এইবার হলে স্টুডেন্ট যদি ঘরে স্কুলে গেলছে, এইখানের মধ্যে কতজন আছো, এইবারে কারো স্টুডেন্টদের কারো মুখ উঠাবে নাই, ক্যামেরায় স্টুডেন্টের কারো মুখ উঠবে নাই, বুঝতে পারলে? কেন না এই ভিডিওটা আমাদের অনেক টিচাররাও দেখবে, তারা বলবে তুই আমার নিয়ে বদনাম করেছিস, তোর মৌখিকের নাম্বারটা আমি দেখছি। এমনি টিচার আমাদের এলাকায় আছেনও নাই? বলো তোমাদের কি মনে হয় যে এমনি টিচার আছেনও নাই যে তুমি যদি ওর বিরুদ্ধে কোনো বলো সত্য কথাও তোমার 10 নম্বর কাটা যাবে? এমনি টিচার আছেনও নাই? আছে না? দেখুন অবস্থা। তাহলে কি একটি গুরুর এটা স্বভাব পায় যে যদি টিচারের কেউ বাস্তবিক ছবি বলে দিল তাহলে ওর মৌখিকে 10 নম্বর গেল, মানে গোটা জীবনের ওর 10 নম্বর গেল? কেন মাধ্যমিক নাম্বার তো ওর লেখাতে যাবে। পার্টিকুলার কিছু স্টুডেন্ট যারা ওদের কাছে পড়ছে তাদেরকে দেওয়া হবে 10-এ 10। স্যার আপনার ছেলে যতই ভালো পারুক না পারুক, ওকে আমি 10 দিব নাই, ওকে আমি 8 দিব, গোটা জীবনের মতো ওনার নাম্বার চলে গেল। এটা কি একজন গুরুর স্বভাব পায়? কিন্তু এটা চলছে না, চলা নাই? চলছে না। কত বছর ধরে চলছে? ওই শুরুর থেকে চলছে। কেউ প্রতিবাদ করে নাই কেন? দরকারই নেই কারো। মা বাবারা তো জানে নাই, টিচাররা যদি জানে তো তাদের সঙ্গে তাদের মেল আছে, উঠে বসে একসঙ্গে চা খায়, কী করে বদনাম করবে? এই স্টুডেন্টরা যদি বদনাম করে তুই তো ওই ক্লাসটি পড়ছে, পাশেই করাবে না, নাই ডরে চুপ আছে, তো ওদের অসুবিধাটা আপনাদেরকেও বুঝতে হবে। তাহলে এই সমাধানটা করার উপায় কি? প্রতিদিন স্কুলে পাঠাবেন, 1 সপ্তাহ পর পর নিজেরা যদি পারেন বা 15 দিন পর স্কুলে যাবেন, যাই বলবেন আমার স্টুডেন্টটা কেমন পড়াশোনা করছে, কিন্তু স্কুল টাইমটাতে না, ছুটি হবে তখন আপনি বাইরে দাঁড়ান থাকুন, স্কুলের ভিতরে ঢোকায় সুবিধা আবার কারো অধিকার নাই। ও চাকরি টাইম চলছে ওইটা, বাইরে স্যার আমার ছেলেটা কেমন পড়াশোনা করছে, না আপনার ছেলেকে আমি চিনিয়েই নি, এই ছেলেটা বটে আনে দেখাইলেন, খাতা দেখান, আমার ছেলের তো খাতায় কিছু করা নেই, ওকে দায়িত্ব নিতে হবে। ও যে 70,000 বেতন পাচ্ছে এমনি দেওয়া হয়নি ওকে, তাহলে ওকে দায়িত্ব নিতে হবে। ঠিক তেমনি আমার কাছেও আসবেন আপনি মাঝে মধ্যেই, স্যার আমার ছেলের যে আপনার কাছে পড়ছে খাতাটা করা কই, আমারও টুটিটাই ধরুন, একজনাকে আমি বলি নাই, আমাকেও ছাড়বার দরকার নেই,
এইভাবে যদি পড়ানো হয় তবে কিছু সমাধান হইতেও পারে, আর নাইলে সবাই পাস করছে ও পাস করবে। ফেল করার মানে মুশকিল এই জগতে, এই সিস্টেমে ফেল করবে না। কেন ফেল করলে বাস্তবিক ছবি আসবে, ফেল করবে কেন? হলো এখন গল্প হচ্ছে, এইটা হচ্ছে অবস্থা। এই অবস্থায় বলুন আমার কি করা দরকার? ও যে টেনে পড়ছে সেটা অন্য যে যেমন করছে তেমনি চালান দিব, না এমনি সচেতনমূলক একটা করে গার্জেন মিটিং রাখা উচিত? আপনাদের কি মত? রাখা উচিত। তো 3 মাস পর পর একটা আমরা গার্জেন মিটিং রাখবো। ছেলেদের অবস্থা তো আপনারা দেখছেন, সেটা থেকে অন্য সাবজেক্টে ওদের অত অসুবিধা হবে না। অঙ্ক আর ইংলিশ বাদ দিয়ে বাকিগুলো ওর বড় হয়েছে, দেখালে পত্র দেখালে ধরতে পারবে, কিন্তু অঙ্ক আর ইংলিশটা নিচ দিকে না জানা থাকলে উপরটা আবার ভারী হয়ে যাবে। তাহলে ওইটার জন্য আমাকে এক্সট্রা পড়াশোনা করতে হবে আর করাইতে হবে। তার জন্য এক্সট্রা সময় আমি দিতেও রাজি আছি। যদি কেউ মনে করেন আপনাদের মধ্যে যে না না এমনি করলে তো আমার ছেলেকে হবে নাই, আরও উন্নততম জায়গায় ভালো জায়গায় নিয়ে যাওয়া উচিত, অবশ্যই নিয়ে যান। আমি তো এটাই চাই যে অন্য জায়গায় নিয়ে যান। হলো কিন্তু ইয়ার আগে যারা আর যেখানে পড়েছে সেই টিচারগুলাকে অবশ্যই দয়া করে একবার সুঝাবে নেই যে আমরা যে পরীক্ষাটা নিলি, তো হ্যাঁ স্যার আপনাকে যে আমি 300 করে বা 500 করে আজ 5 বছর 7 বছর ধরে দিচ্ছি, তো ওই টাকাটার ফলটা কোথায় গেল আমার? একবার হলেও প্রশ্নটা করবেন, যাতে ওয়ার কাজ পরবর্তী যে আরও আপনাদের সন্তান সন্ততিটা আসছে তাদেরকে যেমন এমনি অবহেলায় না পড়াই, কেমনও পড়াই ওর যেমন নজর থাকে বাবা যদি আমাকে শুধাইম বসে তখন কি করব। ইয়াদের যা হইলো হইলো, পরেরগুলা শুধরাবার জন্য আপনাকে এই কোয়েশ্চেনটা করতেই হবে ওই টিচারগুলাকে, সেই স্কুলের টিচার হোক, টিউশন টিচার হোক, বা আপনার দাদা ভাই যে হোক, যে স্যার আপনাকে তো আমি খুব টাকা দিয়াটা তো বন্ধ করিনি, তাহলে আমার ফসলটা কই কাটতে পারছি, আমি ফসল কই? তখন কি বলবে? আপনার ছেলের দোষ আছে। ঠিক আছে, আমার ছেলের দোষ তো আপনার কাছে কতজন পড়ে ক্লাস 10-এ? 50 জন। 50 জনের একটা পরীক্ষা নেন, ওই হোক না 50 জনের মধ্যে 40 জন 45 জন একেই, তাহলে আমি কি করে মানবো যে ওই স্টুডেন্টের দোষ? এই কোয়েশ্চেনটা করা উচিত বটে না নয়? উচিত। কিন্তু আমাদের সমাজে করা আছে কি, গুরু এব কেবলম, গুরুর নিয়ে কিছু বলতে নাই, রং প্রসেস। গুরুর নিয়েও সমালোচনা করতে হয় যদি ওই গুরু ভুল হয়। তাছাড়া শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশটা দিতেন নাই যে দ্রোণাচার্যকে মারিয়েই দাও। কেন তীর্থ চালাইলো? এই জন্যে চালাইলো যে দ্রোণাচার্য যিনি ছিলেন তিনি অসত্যের পক্ষ ধরেছিলেন। হতে পারে উনি গুরু, সেজন্য প্রণামও তো করতে শিখাইছে, কিন্তু যতটা অসত্য আছে সেটাকে অসত্য স্বীকার করতে হবে আর করাইতেও হবে, নাহলে এমনি স্টুডেন্ট লাখে লাখে তৈরি হয়েছেই হবে। তাহলে আজকের গার্জেন মিটিংটা বোঝা গেল। তাহলে তোমাদেরকেও খুব ভালোভাবে পড়তে হবে। যেই পথটা আমি দেখাবো, আমার যতটা সামর্থ্য সেটা আমি দেখাবো, চলতে তোমাদেরকে হবে। আজকেও তোমরা নির্ণয় করতে পারো যে তোমরা অন্য কোনো টিউশনও পড়তে পারো, অন্য জায়গায়ও পড়তে পারো, এইখানে কারো জোর জবরদস্তি নাই। সেই জন্য বেশিরভাগ স্টুডেন্টের কাছে এখনও 200 করে টাকা লিয়া হয় নাই। এখন তোমরা আমার সঙ্গে পরীক্ষা করো, আমিও তোমাদের পরীক্ষা করছি। ইয়ার পরের ক্লাস তোমাদের কবে আছে? 10-এর মঙ্গলবারে। মঙ্গলবারে যারা আসবে তাদেরকে আমরা ধরতে পারি, ইয়ারা হয়তো পড়বে, 9-এ জবা আছে তখন আসবে। যদি একজন কেউ আসে তাকে নিয়ে আমি গোটা বছর পড়াবো, আমার কাজ বটে পড়াবো, সেটা আমি পড়াবো। আর 3 মাস পর পর তোমাদের বাস্তবিক ছবি আমি গার্জেনদের কাছে রাখবো। তখন তোমাদের এবার লজ্জা লাগছে না অপমান লাগছে আমি জানি নেই, তাহলে 3 মাস তুমি এমন তৈরি হও যাতে তোমাকে দুঃখী না হতে হয় গার্জেনদের কাছে। এখানে কাউকে কি অপমান করা হয়েছে? অপমান করার চেষ্টা করা হয়। তাহলে আজকের গার্জেন মিটিং আমরা এখানে শেষ করছি। আপনাদের কোনো মতামত থাকলে বলুন। হ্যাঁ বলুন। আমাদের যে ছেলেরা পড়ছে 9-10 এর ছেলে কথা, বাচ্চা 5 থেকে পড়ছে, এখনকার ছেলেরা বইটা পড়ছে না, সারাংশ মানে যেটা গল্পটা ইংলিশ হোক ভূগোল হোক যে কোনো বইটা পড়ছে নাই, শুধু ছোট ছোট প্রশ্ন উত্তরগুলা কোনো রকম করছে, ওইটুকুই পড়ছে। আমি চাইছি যে সারাংশ করে গল্পটা আপনি একটু চেষ্টা করে দেবেন যাতে ওরা ধরতে পারে। আর পুরো বইটা তো পড়ছে নাই, ঠিক বলেছে, আর প্রশ্ন তো করতে পারছে না। ওই সহায়ক প্রশ্ন বিচিত্রক, সেখান থেকে আপনি হয়তো যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোনো সাবজেক্টে সেগুলো দাগ দেবেন, সেগুলো করলেও তো কিছু পাবে অ্যান্সার। পুরো বইটা পড়ছে নাই, এই জন্য বলছি যাতে বইটা করতে পারে সেটা করে দেবেন। ঠিক আছে, ঠিক বলেছেন। তাহলে কি হলো এইখানে এবারে বলো, তোমাদেরকে 68টা কোয়েশ্চেন লেখানো হয়েছে না? তোমাদেরকে খুঁজতে কোথা থেকে বলা হয়েছে? বইটার থেকে। এই শুনুন, দেখুন ইয়াদেরকে 68টা কোয়েশ্চেন লেখানো হয়েছে। এই ইউনিট টেস্টে তোমাদের এগুলো গুরুত্বপূর্ণ বটে। খুঁজবে কোথায়? বইটাতে। কোনো টিচার বই পড়ায় নেই, কিন্তু ওকে আমি কি করছি আগের থেকে আমার এই প্রসেসটা বটেই
বই পড়তেই হবে, ওয়াকেই উত্তরটা খুঁজতে হবে। আমিও দুটি লেখাইতে পারবো, লেখাবো না। হ্যাঁ বইটা পুরো হ্যাঁ পড়তে পড়তে অন্যগুলো আমি কোথায় পাচ্ছি না, হ্যাঁ। অন্যদিকে সাবজেক্ট আমি টাইম দিতে পারছি না। গুড, ঠিক বলেছো। এই জন্য সারাংশ করে যদি গল্পটা আপনি করে দেন হ্যাঁ। তাহলে বড় অবশ্যই একটা এমনি মতামত আপনাদেরও রাখা উচিত। তো ওই প্রসেসটা আমি চালাচ্ছি এখানে, সেইটা তোমাদের সবাইকে করা হয়েছে, সেটা তোমরা করবে। হ্যাঁ, রিডিংটাই বলছি, জিজ্ঞেস করবেন আপনার সন্তানকে, ওই প্রসেসটাই আমি করছি। কিন্তু আপনারাও বলুন যে আপনারা তো ইংলিশ টিচারকে 500 বা 300 করে দিয়ে আসছেন আজ 5 বছর ধরে, সেই টিচারকে আপনার জিজ্ঞেস করা উচিত বটানো লয় যে আমার ছেলের যে কিছুই শিখে নেই, কবার সুধানছেন, একবার সুধানছেন? তো একবার যাই সুধাবে না। এখন আপনার মনে হবে যদি সুধায় তাহলে ওর সঙ্গে আমার খারাপ ব্যবহার হবে। এবার খারাপ ব্যবহার কি করে হবে? প্রাইভেট মাস্টারের জায়গায় স্কুল মাস্টার যাবো না, হ্যাঁ, স্কুল মাস্টার যাই তাহলে আমার ছেলেটা ফেল হচ্ছে বা মার্ক কম পাবে। হলো না এমনি? সব গার্জেন যদি যাওয়া যায়, এবার আমি বলছি, এইটা আমি বলছি, ফেল হবে নাই। দেখুন আপনারা নিজেদের মানে সামর্থ্যটা এখন বুঝেন নাই। হচ্ছে এটা কি, আমিও একজন ট্রেনিং টিচার বটি, আমারও বিএড টিচিং চলছে, আমিও একদিন দুদিন পরে টিচার হয়ে যাব। গার্জেনের সামর্থ্যটা এবারে বলছি। কি হলো, 10 জন গার্জেন গেলেন, কখন ফাঁকা সময়ে একজন ঢুকলেন, স্যার আমরা একটা মিটিং করতে চাই, গার্জেন মিটিং, আপনারা বলুন কবে ডেট দিবেন। ও ডেট দিবে, দিতে বাধ্য। দিল, তারপরে বলবেন যে আমার সন্তানকে যে আমি করালি, ইংরেজি আর অঙ্ক তো কিছুই শিখে নেই, এটা সমাধান কি দিবেন। টিউশন টিচার আছে, তাকে বলবেন আমার যে 500 করে আমি টাকা দিয়েছি, 300 করে টাকা দিয়েছি, সে টাকাটা তো আমি কোনোই ফলন দেখতে পাচ্ছি না, এটা কেন এমনি হচ্ছে। ও কিছু আপনাকে বলবে কে হলো, আপনি বলবেন যে আমার ছেলেকে তাহলে এবার কম নম্বর দিয়ে দিবে, নাই দিতে পারবে। তার জন্য আগে আপনাকে একটা লিখিত নিতে হবে সবার কাছে। কি লিখিত নিতে হবে? ইয়ার আগে যতজন স্টুডেন্ট আছে আমি করে দেবো, সেই স্টুডেন্টটা যতজন স্টুডেন্ট আছে বলো কে কে মাস্টারের সঙ্গে এই সত্য কথাটা জানতে যায় নম্বর কাটিয়েছে, ওরা বলবে আমরা কাটিয়েছি। টিচারদেরও চাকরি বাঁচাবার গল্প আছে, নাই? থানায় একটি যদি পিটিশন পড়ে যায় না, যে সব যে যাচ্ছে সত্য কথাটা বলতে তারই নম্বর কাটাচ্ছে, চাকরি বটে ওইটা হলো। তত ঝামেলায় পড়ার দরকার নাই, বিনম্রভাবে বলতে হবে। কারো চাকরি খায় কি লাভ আছে? কোনো চাকরি খাওয়ার সিস্টেম নেই, কিন্তু আমার ছেলের জীবন যাচ্ছে ওইটা সমাধান করতে হবে লয়। আর আপনি তো যুদ্ধ করতে যান নাই, আপনি বাস্তবিক ছবি গেলছেন, আর সেটা বিনম্রভাবে ঝুঁকে টুটিটাই ধরে তো আপনি বলেন নাই। হ্যাঁ হ্যাঁ, ওরা কি করছে যে স্কুল আসুক যা হচ্ছে হোক, আমরা পয়সা মাসে না এমনি চলবে না। বলে ও বাইরে মাস্টারলে তো পড়াচ্ছে, বাইরে এমনি সিস্টেম চলবে হয়ে না। গেছে না, এই সিস্টেম হয়ে গেছে। কেন হলো? কেন এমনি সিস্টেমটা হলো কেন? ন গার্জেনরা কবু টিচারদের সঙ্গে যে রাগ কাটতে হয়, এইটা নাই ওদের, এই ডরটা আছে। এই বাবা টিচার সঙ্গে কি করে বলবো, কেন বলবো না? আমার ট্যাক্সের টাকায় ও টাকাটা পাচ্ছে। ঢুকে গেল না পাওয়ার, রাজনীতি ঢুকে তো গন্ডগোল। তাহলে আমাদের পরিস্থিতি কত রেজাল্ট ভালো, একদম একদম রেজাল্ট ভালো না এখন 91 আমরা 91। তাহলে এটা সমাধান কি আছে? এটার একটাই সমাধান, সেটা হলো নিজের সন্তানটাকে ঠিক করবার জন্য সবাই মিলে কাজটা করতে পারে, একজনের দ্বারাই হবে না। তাহলে আর কারো কোনো বলার আছে তো বলতে পারেন, নাহলে আজকের মিটিংটা আমরা এখানে শেষ করছি। পরবর্তী মিটিং হবে 3 মাস পরে, ঠিক আছে? চলুন বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলা উচিত, অবশ্যই অবশ্যই সচেতনতাটা থাকবে তো। ঠিক আছে, প্রাইভেটের উপর নির্ভর করছে, হ্যাঁ হ্যাঁ স্কুলের উপর নির্ভর করছে না এখন। অবশ্যই, মা বাবা খাইতে মোড়ে হলো হ্যাঁ ও নিজের হাজিরি কাজ করে পড়াচ্ছে, আর সেইখানেও ওর অবস্থা দেখুন, সবার টিউশন দিয়ে আছে ছোট থেকে, তাহলে সেই ফলনটা গেল কোথায়? 3টা করে দিয়ে আছে। হ্যাঁ, তাহলে গেল কোথায়? আপনি বললেন যে কোন টিচার তো বলছে না কি ছিল না ছিল, রায় আছে আরাম গয়ারাম। হ্যাঁ আসুন আসুন আসুন, অনেক ভালো হয়েছে আজকের মিটিং, চলুন। হ্যাঁ হ্যাঁ আসুন। এই স্টুডেন্টরা চলো, কালকে মকর সংক্রান্তি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবারে পরের ক্লাসে চলে আসবে।